প্রস্তুতি শেষ হলে রমজানের আগেই জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ঘোষণা, শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই দুটাই করব। নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দুই নেতার বৈঠকে ভোটের সময় নিয়ে ঐক্যমত্যে কাটল অনিশ্চয়তা। বিভেদ ভুলে ঐক্য সুদৃঢ় করার আহ্বান মির্জা ফখরুলের। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু, করোনা কেড়ে নিল 2 জনের প্রাণ। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ, শিশুদের বাড়তি যত্নের পরামর্শ। দেশে প্রতি 3 নারীর 2 জনই যৌন হয়রানির শিকার। 10 বছরে সহিংসতা বেড়েছে 28.5%। ভুক্তভোগীদের 93 ভাগে নিতে পারেন না আইনি ব্যবস্থা। অপমানে আত্মহত্যাও কম নয়। ঈদ আনন্দ সঙ্গী করে এবার কর্মস্থলে ফেরার স্রোত। সড়ক, রেল ও নৌপথে যাত্রীদের ভিড়, দেরিতে ট্রেন ছাড়ায় অসন্তোষ। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। আবারও সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান নিহত। তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সম্মতি জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসও। লন্ডনে 2 জনের 1.5 ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দেখাতে হাস্যোজ্জ্বল 2 জন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2 নেতার একান্ত বৈঠক। 1.5 ঘণ্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান, আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। আমরা বলে দিয়েছি দুপক্ষে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের
ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনেই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। নানা জল্পনা কল্পনার পর অবশেষে একই টেবিলে দুই প্রভাবশালী নেতা। কে বলছেন রাজনীতির জমাট বরফের প্রথম ভাঙ্গন এটি। দুই পক্ষই এই বৈঠককে ঐতিহাসিক বলছেন। এই সংলাপ শুধু একটি বৈঠক নয়, এজন্য বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রূপরেখাও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে টার্নিং পয়েন্ট অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসায় যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। লন্ডনে দুই নেতার বৈঠক পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ছোটখাটো বিভেদ ভুলে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান মির্জা ফখরুল। সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। নির্বাচন ইস্যুতে জনাব তারেক রহমানের যে প্রস্তাব অত্যন্ত আনন্দের সঙ্গে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অতীতে যে সমস্ত ছোটোখাটো কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন, যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে, সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি। এদিকে লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সময় সংবাদকে বলেন, কেবল একটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে যৌথ ঘোষণা দিতে পারে না সরকার, এটি অন্যান্য দলের জন্য অবমাননাকর। তবে রমজানের আগে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার ও বিচারের পর্যাপ্ত অগ্রগতির যে শর্ত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিকে স্বাগত জানায় এনসিপি। আমরা মনে করি সরকারের জায়গা থেকে সরকার একটা দলের সাথে এভাবে যৌথ বিবৃতিটা আসলে দিতে পারেন না, তাহলে অন্য অন্য যে রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার আছে তাদের সাথে একটা বিমাতা সুলভ আচরণ পরিলক্ষিত হয়, যেটা সরকারের পক্ষ থেকে এটা কোনোভাবে করা উচিত হয়নি। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে সরকার কিন্তু এখানে দুইটা শর্ত দিচ্ছেন, সেই বিষয়টাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হলে এক, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং সংস্কার পর্যাপ্ত অগ্রগতি হলে, এই দুটা সম্পন্ন হলে নির্বাচনের তারিখ সময় নিয়ে আমাদের তেমন মেজর আপত্তি নাই। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে চলতি বছরে, যা সর্বোচ্চ। এছাড়া আরও 159 জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। এর মধ্যে বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন 124 জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 5 জনের মধ্যে 2 জন পুরুষ ও 3 জন নারী। এর মধ্যে বরিশাল বিভাগের 4 জন, বাকি 1 জন ঢাকার। চলতি বছরে পর্যন্ত ডেঙ্গুতে 28 জনের মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরও 15 জনের। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। অন্যদিকে গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিও। নওগাঁয়ও একসঙ্গে সব আম পেকে যাওয়ায় বিপাকে বাগান মালিকরা। সূর্যের চোখ রাঙানি, নাজেহাল উত্তর ও পশ্চিমের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাজশাহী সহ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সবারই হাঁসফাঁস অবস্থা। গাছের ছায়ায় কিংবা পানিতে নেমে স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের, তবে বিপাকে খেটে খাওয়া মানুষ।
বৃষ্টি না হওয়ার কারণে গরমটা বেশি। রুমে থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে, বাইরেও সে একই অবস্থা, ব্যবসা ঠিক মতো করতে পারছি না, প্রচন্ড গরম পড়ছে চুয়াডাঙ্গায়। শুধু প্রাণীকুল নয়, প্রখরতায় পুড়ছে প্রকৃতিও। কড়া রোদে নগায় পেকে যাচ্ছে আম, এতে দ্রুত আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। প্রতিমন নাকফজলি 1300 টাকায় বিক্রি হচ্ছে, আর গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগরের দাম কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। যেই জায়গার ন্যাংরারই এখনো ডেটা আসেনি, সেই জায়গা খিরশিয়ার সমস্ত রূপালী পর্যন্ত পাইকে যাচ্ছে। যে পরিমাণে ব্যাপারী আসার কথা সে পরিমাণে ব্যাপারী এখনো সাপারে আসে নাই। গতবার এই আম বেচেছি মনে করো 3500 3600, নিম্নে 3000, আর সেই আম এখন বিক্রি করতেছি আমরা 1200। এছাড়া হাটগুলোতে প্রকারভেদে 52 থেকে 55 টাকা কেজিতে আম নিচ্ছেন আড়তদাররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে গরমের তীব্রতায় সবচেয়ে নাজুক অবস্থায় পড়েছে শিশুরা। জ্বর, ঠান্ডা, অ্যালার্জি সহ বিভিন্ন রোগে আক্রান্তের হার বেড়েছে কয়েক গুণ। পানিশূন্যতা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এই ধরনের সমস্যা সৃষ্টি হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সঙ্গে গরমের তীব্রতা কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের। তীব্র গরমে নাজেহাল 2.5 বছরের কাইফ। একদিকে জ্বর, কাশি, অন্যদিকে খোসপাছড়া জনিত রোগ স্ক্যাবিস নিয়ে ভুগছে গত 1 সপ্তাহ ধরে। গরমের সমস্যা, ঘামতেছে, আবার ঠান্ডাটাও বেড়ে গেছে। কাইফের মতো আরো অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসেছে শ্যামলীর শিশু হাসপাতালে। কেউ ভুগছে ডায়রিয়ায়, কেউ বা নিউমোনিয়ায়। জ্বর আসছিল, জ্বরের থেকে বাচ্চার খিঁচুনি উঠছিল, বাবুর ঠান্ডা কাশি, মানে বুক নিচে চাপ যাইতেছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, অতিরিক্ত ঘামে। গরমের এই তীব্রতায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে শিশুরা। আর তাই এই সময়টায় হাসপাতালে বিভিন্ন ঠান্ডাজনিত রোগ যেমন নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি খোসপাছড়ার মতো সমস্যা নিয়ে শিশুরা বেশি আসছেন বলে জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গরম বেশি হওয়াতে ঠান্ডা কাশির রোগী আগে যেরকম পেতাম তার থেকে এখন আরো একটু বেশি আসছে। প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়াতে হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার চেয়েও বেশি গরম অনুভূত হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় নেই, ফরিদপুর, মাদারীপুর এবং রংপুর এবং রাজশাহী বিভাগের সকল জেলাগুলোতে মৃদু ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। 16 জুন থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানান দিয়েছে আবহাওয়া অফিস, যা অব্যাহত থাকবে 22 জুন পর্যন্ত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ। ইভটিজিংয়ে মানসিকভাবে বিপর্যস্ত নারী ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল জগতেও। জাতিসংঘ বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার। মামুন, এখানে শেষ নয়। বিবিএস এর গবেষণা অনুযায়ী গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। ছোটবেলায় মিনারাজু কার্টুনের এই দৃশ্যটি নিশ্চয়ই মনে আছে। কার্টুনের গল্প থেকে বাস্তব জীবন। প্রতিদিনই উত্ত্যক্তের শিকার হচ্ছেন নারীরা। কেউ প্রতিবাদ করেন, কেউ বা সামাজিক মর্যাদার ভয়ে চুপ থেকে সহ্য করেন অপমান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণায় দেখা গেছে গত 10 বছরে নারীর প্রতি যৌন সহিংসতা বেড়েছে 28.5%। প্রতিবেদনে আরও জানা যায়, সহিংসতার শিকার নারীদের মাত্র 7.4% আইনের আশ্রয় নেন। বাকি 93.6% এ বিষয়ে কোনো পদক্ষেপ নেন না। আর 64% ভুক্তভোগীর সঙ্গে ঘটে যাওয়া অপরাধের কথা কাউকে বলতেও পারেন না। সম্মানের ভয়ে প্রতিকার না পাওয়ায় মানসিক আঘাত যেমন রয়েছে, তেমনি দীর্ঘমেয়াদে সৃষ্টি হচ্ছে উদ্বেগ, বিষণ্ণতা সহ নানা ধরনের মনস্তাত্ত্বিক রোগ। যখন কোনো একটা ইভটিজিংয়ের শিকার হয় তখন সে এটা খুব সহজেই খুব শেয়ার করাটা হয় না। এতটাই সে মানসিকভাবে আঘাত পেল যে এখান থেকে তার একটা পার্মানেন্ট ট্রমা তৈরি হয়ে গেল, এখান থেকে সে বের হতে পারছে না। ধরন বদলে এখন সামাজিক মাধ্যমেও ইভটিজিং এর প্রবণতা প্রবল। জাতিসংঘের পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি 3 জন নারীর মধ্যে 2 জনই জীবনের কোনো না কোনো পর্যায়ে যৌন হয়রানির শিকার হয়েছেন। আইনে শাস্তি বাড়ানো হলেও প্রয়োগের অভাবে পুরোপুরি নির্মূল করা যাচ্ছে না এই সামাজিক অনাচার। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দ সঙ্গে করে এবার রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়নায় ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ফেরা রাজধানীতে।
শুক্রবার ভোর থেকেই একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ ভিড়ে সদরঘাট টার্মিনালে। আলহামদুলিল্লাহ ভালোভাবে গেছি, ভালোভাবে আসছি, ঘুরছি, খাইছি, ফিরছি। আত্মীয় স্বজন বাড়ি গেছি, বেয়ে গেছি, মায়া গেছে, জামাইরা গেছে, বেকারে লই আইছি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকটা একই চিত্র। গত কয়েকদিনের তুলনায় কয়েক গুণ যাত্রী প্রায় সব ট্রেনে। ফিরতি যাত্রায় বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে বলে অভিযোগ যাত্রীদের। যাত্রী চাপ ছিল, তারপরও ভালোই। ট্রেন লেট ছিল, আধা ঘন্টা 30 মিনিটের মতো লেট ছিল। খুবই মজা করছি, আনন্দ করছি। নৌ ও রেলপথে স্বস্তির যাত্রা হলেও রাজধানীতে ফিরতে কোথাও কোথাও খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর, মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ৩৫ জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশ ইন করা হয়, পরে তাদের আটক করে নেওয়া হয় ক্যাম্পে। অন্যদিকে পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে জোর করে ৭ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এছাড়া মৌলভীবাজারের বড়লেখার নতুন পাল্লা রথল সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। নতুন করে সংঘাতে আবারও রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় দেশটির সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। ইসরায়েল লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। কঠিন পরিণতির জন্য নেতানিয়াহুকে প্রস্তুত থাকতে বলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল। তেহরান ছাড়াও তাবরিজ সহ দেশটির বিভিন্ন শহরে ২০০ যুদ্ধবিমান নিয়ে দফায় দফায় চালানো হয় হামলা। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করেই আক্রমণ করে নেতানিয়াহু বাহিনী। আগাম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তেহরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। ইসরায়েলের হামলায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ইরানের সামরিক বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। এর মধ্যেই দুই বাহিনীর শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছে ইরান। সামরিক বাহিনীর নতুন প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাবি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপোর। পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থাপনায় হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান। ইসরায়েলি গণমাধ্যম বলছে এরই মধ্যে তেল আবিব লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে উদ্ধারকারী দল। শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভয়াবহ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া যাত্রী ও আহতদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডিএনএ পরীক্ষা করে নিহতদের পরিচয় শনাক্ত করতে শুক্রবার থেকেই স্বজনদের রক্তের নমুনা সংগ্রহ শুরু করেছে প্রশাসন। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পেয়ে গর্বিত মেহেদী হাসান মিরাজ। লম্বা সময় পর সিরিজ খেলা চ্যালেঞ্জিং হলেও শ্রীলঙ্কার বিপক্ষে সবাইকে নিয়ে লক্ষ্য থাকবে জয়। ক্যারিয়ারে সাকিব, মাশরাফি, তামিমের অধিনায়কত্বে খেলেছেন মিরাজ। সেই অভিজ্ঞতাই এখন কাজে আসবে বলেও মনে করেন তিনি। 1 বছরের জন্য দায়িত্ব পাওয়ায় শক্তিশালী ওয়ানডে দল গড়ার লক্ষ্য তার। অধিনায়কত্ব পরিবর্তন ড্রেসিং রুমে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন মিরাজ। আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি, সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল, অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক। একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুতি শেষ হলে রমজানের আগে জাতীয় নির্বাচন। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে যৌথ ঘোষণা। শিগগিরই তারিখ ঘোষণা করবে ইসি। ডেঙ্গুতে একদিনে 5 জনের মৃত্যু, করোনা কেড়ে নিল 2 জনের প্রাণ। তীব্র গরমে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ, শিশুদের বাড়তি যত্নের পরামর্শ। আবারও সংঘাতে রক্তাক্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনীর প্রধান নিহত। তেল আবিব লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের।
এই ছিল সন্ধ্যার সময়ে। সঙ্গেই থাকুন সময়ের।